জামায়াতে ইসলামী সহ ৮ দলের সঙ্গে নির্বাচনী সমঝোতার সংকটে এনসিপি পদত্যাগের হিড়িকের মধ্যে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে নাহিদ ইসলামের দল। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। ঢাকা ১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা। খালেদা জিয়ার দিনাজপুর ৩ সদর আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপি নেতা। নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। জানালেন নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়। মোতায়েন থাকবে প্রায় ৩৫,০০০ বিজিবি। মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জনের মৃত্যু। ইকুয়েডরে সমুদ্র সৈকতের পাশে বন্দুকধারীদের হামলায় নিহত ৬। এবং টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজাচ্ছে অস্ট্রেলিয়া। ঝুঁকি থাকলেও তালিকায় নাম রয়েছে কামিন্স হ্যাজেলউডের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টা নিউজে। সাথে আছি আমি তাসলিমা তিথি। প্লেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। চলে যাচ্ছি পুরো খবরে। জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনীতিতে ততই পাল্টাচ্ছে সমীকরণ। জামায়াতে ইসলামী সহ ৮টি দলের সঙ্গে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেওয়ার পর ভাঙনের মুখে জাতীয় নাগরিক পার্টি। মধ্যপন্থী রাজনীতির কথা বলে যাত্রা শুরু করা দলটির এই সিদ্ধান্ত কি কৌশলগত বাস্তবতা নাকি আদর্শিক আপোষ, প্রশ্ন উঠছে সেটি নিয়েও। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। অবশেষে সত্যি হলো গুঞ্জন। জামায়াত ইসলামী সহ ৮ দলের সঙ্গে নির্বাচনী সমঝোতার ঘোষণা দিল জাতীয় নাগরিক পার্টি। এই সমঝোতায় রয়েছে কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও। তবে এই ১০ দলের কে কোথায় নির্বাচন করবেন তা এখনও ঘোষণা করা হয়নি। কিছু আসনে নতুন করে জরিপ চালিয়ে আসন ছাড়ের বিষয়ে আলোচনা অব্যাহত রাখতে চায় দলগুলো। রোববার এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক জোটের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা ৮ দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। জোটের কারণ হিসেবে নাহিদ স্পষ্ট করেছেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য ও বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াত সহ সমমনা ৮ দলের সঙ্গে নির্বাচনে অংশ নেয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। এদিকে জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনাময় সমঝোতার সংকট তৈরি হয় এনসিপিতে। তাসনিম জারা থেকে শুরু করে একের পর এক পদত্যাগ করতে থাকেন শীর্ষ নেতারা। নেতাদের পদত্যাগের বিষয়ে নাহিদ বলেন, কেউ দলে থাকবে কিনা বা নির্বাচন করবে কিনা সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তারা তাদের দলের নির্বাহী পরিষদের সঙ্গে আলোচনা করে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে জোটের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানান তিনি। সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই আমরা জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা ৮ দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং মধ্যপন্থী রাজনীতির কথা বলে গেল ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে এনসিপির। ত্রয়োদশ সংসদ নির্বাচন কেন্দ্রিক আলোচনা শুরু হয়ে গেল অক্টোবর থেকে তারা প্রথমে বিএনপির সঙ্গে আসন সমঝোতার আলোচনা শুরু করে। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এনসিপির শীর্ষ নেতৃত্বের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একাধিকবার আলোচনা হয়। তবে চাওয়া পাওয়া নিয়ে শেষ পর্যন্ত বোঝাপড়া হয়নি। কিন্তু ভোটের রাজনীতির হিসাব নিকাশ মেলাতে গিয়ে এনসিপি বড় দুই দলের কোনো একটির সঙ্গে আসন সমঝোতাকে গুরুত্ব দেয়। বিএনপির সঙ্গে সমঝোতার সম্ভাবনা কমে আসার পর সম্প্রতি এনসিপি জামায়াত ইসলামীর সঙ্গে আলোচনায় যুক্ত হয়। এরপর সদ্য গঠিত ত্রিদলীয় জোটও ভাঙনের মুখে পড়েছে। নিউজ ডেস্ক। দর্শক, জামায়াতে ইসলামী সহ ৮ দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা এবং দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার সালাউদ্দিন জসিম। চলে যাচ্ছি তার কাছে। জসিম, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকেও। যেমনটি আমি বলছিলাম যে এনসিপিতে তো একদিকে নেত্রীদের পদত্যাগের হিড়িক পড়েছে এবং অন্যদিকে দলটি সমঝোতা যেতে অনড়। এতে কি আসলে এনসিপি ভাঙনের মুখে পড়ছে কিনা, কিংবা এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে এই রাজনীতির মতো লম্বা রেসে আসলে কতটুকু টিকে থাকতে পারবে এনসিপি? ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমত বলে রাখি যে বাংলাদেশের যে নির্বাচনগুলো হয়েছে ৭১ পরবর্তী, আপনি দেখবেন সব নির্বাচনে কম বেশি এই জাতীয় আসন সমঝোতা বা জোট হয়েছে। বিশেষ করে ৯০-এর পরে এই বিষয়গুলো দৃশ্যমান হয়েছে অনেক বেশি। আর এই ২০০০-এর পরে এই বিষয়টি প্রতিযোগিতার মতো হয়ে গেছে। আপনি দেখেছেন গত ১৫ বছরে
বিএনপি তার জোট 18 থেকে 20 দল পর্যন্ত উন্নীত করেছে এবং আওয়ামী লীগও তার 14 দল থেকে সেটাকে 17-18 দলেও নিয়ে গেছে। এরকম চিত্র আমরা দেখেছি। তো এখনো একই বিষয়ে নির্বাচন সামনে আসার কারণে দৃশ্যমান হচ্ছে। এনসিপির বিষয়টা যেটি হয়েছে যে আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা যে মধ্যপন্থী একটা বায়বীয় শব্দ আমার কাছে মনে হয়। বাংলাদেশের রাজনীতি স্ট্রেট দুটো লাইনে বিভক্ত, হয় আপনি ধর্মনিরপেক্ষ বা বামপন্থী XYZ-দেরকে মিলে মূল থিমটা হচ্ছে ধর্মনিরপেক্ষ, আরেকটা গ্রুপ হচ্ছে ধর্মভিত্তিক। এখন এখানে ধর্মভিত্তিকদের মধ্যে আবার দুটা ধারা প্রচলিত, মনে করে যে আমি মধ্যপন্থী, আমি একটু ধর্ম নিব আবার একটু সেকুলার হব। এটা এক ধরনের প্রতারণা আমার কাছে মনে হয়। আমি এই সাংবাদিকতার এই কয়েকদিনে যা দেখেছি তাতে আমার কাছে মনে হয়েছে যে রাজনীতি দুধারায় বিভক্ত, ধর্মনিরপেক্ষ এবং ধর্মভিত্তিক। এই জায়গাটা এনসিপি হয়তো এনসিপির অনেক নেত্রী বা অনেক নেতারা তারা মনে করছে তারা প্রতারিত হয়েছে বা তারা হয়তো তাদের মনের মতো মিল পায়নি বলে চলে যাচ্ছে, কিন্তু 4-5 জন 8-10 জনের পদত্যাগে একটা দল ভাঙনের মুখে পড়ে এটা আমার কাছে মনে হয় না। আর পদত্যাগের হিড়িকও আমরা ওভাবে বলতে পারি না, কারণ নির্বাচনের সময় সমঝোতা হতেই পারে, আর হওয়াটা বাংলাদেশের রাজনীতির ঐতিহ্যগত বিষয়। আর সবচেয়ে বড় সংকটে এনসিপিকে ফেলে দিয়েছে সম্প্রতি শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়টি। কারণ প্রথমত বিষয় হচ্ছে আমরা একটি লাইন দেখেছি, যখন সমঝোতা হয়, ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়, সে সময় দুটো ধারা তৈরি হয়ে গিয়েছিল, বিএনপি এবং এনটি-বিএনপি, সংস্কার চাই না। সে জায়গায়ও এনসিপি কিন্তু তাদের অবস্থান জানান দিয়েছে, হয়তো আমরা সেভাবে সামনে আসে নাই। এখন কিন্তু ওই জায়গাটাতেই এনসিপি ফিরে গেছে। বিষয়টা এমন না যে এনসিপি তার জায়গা পরিবর্তন করেছে, এনসিপি কিন্তু তার জায়গায় আছে। এনসিপি সংস্কারের প্রশ্নে, নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে, আত্মরক্ষার প্রশ্নে তারা একটা জায়গায় স্থিত হয়েছে, এতটুকুই। একদমই। এবং এই মধ্যপন্থী রাজনীতির কথা বলে যে আত্মপ্রকাশ করা এনসিপি, এখন দেখা যাচ্ছে যে জামায়াতে ইসলামী সহ অন্যান্য একাধিক দলের সঙ্গে জোট গঠনের কথা বলছে। এটি কি আসলে আদর্শিক অবস্থান থেকে সরে আসা, নাকি নির্বাচনী বাস্তবতায় বাধ্যতামূলক কোনো কৌশল? কি মনে করেন আপনি? আসলে এনসিপির আদর্শিক অবস্থান যদি আপনি রিড করতে পারেন তাহলে এনসিপি তার আদর্শই আছে, এটা হলো প্রথমত বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে নির্বাচনী বাস্তবতা। তো আমি বললামই যে বাংলাদেশের নির্বাচনী বাস্তবতা এমনই, আপনি যখন একা থাকবেন তখন অন্যরাও আপনাকে দুর্বল ভাববে। বাংলাদেশে এই কালচারটা গড়ে ওঠেনি যে সে তার স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য নিয়ে দাঁড়িয়ে আছে, ভোট পাক 10টা তারপরও আমি দিব। মানুষের মধ্যে কিন্তু একটা হুজুগে ভাবনা আছে যে দূর, তারে ভোট দিয়ে কেন আমার ভোটটা পচাবো। এই জন্যই একটা হাইপ তোলার জন্য জোট গঠন করে বা ঐক্যবদ্ধ হয়, অনেকগুলো মানুষকে নিয়ে তারা ড্রাইভ দিতে চায়। সেই জায়গাটিকে আমি মনে করি যে এটা নির্বাচনী বাস্তবতায় সঠিক। একদমই। এবং বিএনপির সঙ্গে আসন সমঝোতায় ব্যর্থ হওয়ার পর কিন্তু এনসিপি জামায়াতের সঙ্গে এই সমঝোতা করলো। এক্ষেত্রে বাংলাদেশের বিরোধী রাজনীতির শক্তির ভারসাম্য কতটা হারাবে বলে আপনি মনে করেন? প্রথমত বিষয় হচ্ছে বাংলাদেশ বিরোধী রাজনীতির এই শব্দটির সঙ্গে আমি একমত না। বাংলাদেশে বাংলাদেশ বিরোধী রাজনীতি হয় না। যদি হাতে গোনা 2-1 যদি কখনো কোনো সময় তার কথা কার্যকলাপে করে থাকেন, সেটা জনধিকৃত হয়েছে। এখন বাংলাদেশে এবং গত 50 বছরে বাংলাদেশ পন্থী রাজনীতি চলেছে। হ্যাঁ, স্বার্থগত দ্বন্দ্বে বা স্বার্থগত জায়গায় কোনো প্রতিবেশীর সঙ্গে আমার সম্পর্ক কম বেশি হতে পারে, সেটা ভিন্ন প্রশ্ন। আর এনসিপির অবস্থানের কারণে আমি মনে করব এখানে লস, বা আপনি যদি রাজনৈতিকভাবে ব্যাকফুটে হিসাব করেন তাহলে বিএনপি সেটা হয়েছে। এনসিপির মতো একটা তরুণ উদীয়মান রাজনৈতিক দলকে নিজেদের সঙ্গে রাখলেই আমার কাছে মনে হয় যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বা তারুণ্যের সমর্থন পাওয়ার ক্ষেত্রে বিএনপির জন্য ভালো হতো। সেটা নেগেটিভ মার্ক হয়েছে বিএনপির জন্য, এনসিপির জন্য কিছুই না। এনসিপি যেটা আছে সেটাই থাকবে, প্লাস মার্ক পেয়েছে 8 দল বা 10 দল যেটা এখন নতুন করে গঠিত হচ্ছে তাদের দিকে। সালাউদ্দিন, শেষ যে প্রশ্নটি করতে চাই, এই আসন ভাগাভাগি কিন্তু এখনো চূড়ান্ত হয়নি এবং চূড়ান্ত না হয় নতুন জরিপের কথা বলা হচ্ছে। এক্ষেত্রে যদি একটু জানতে চাই যে এই জোট কি আদৌ নির্বাচনে কোনো কার্যকর ঐক্য হিসেবে টিকে থাকতে পারবে, নাকি শেষ মুহূর্তে আরো ভাঙনের দিকে যাচ্ছে? এনসিপি সহ অন্যান্য দলগুলোর যে জোট সেটা থাকবে, সেটা ভাঙানোর কোনো সুযোগ নাই বা হবে না। এটা কারণ আছে, কারণ হলো আমি যেটা বললাম যে বিএনপি ভুল করেছে বা বিএনপি হয়তো এটা এই সিদ্ধান্তে আরেকটু বিবেচনা করতে পারত, কিন্তু জামাত বা অন্যান্য দলগুলো যে কাজটা করেছে যে তরুণদেরকে নিয়ে
এখন তাদেরকে তারা ছাড়বে না, যেভাবেই হোক, ধরেন 2টা আসন বেশি দিয়ে হোক, আর এনসিপির তো চাহিদা বেশি না। আর তাই ওই ইসলামী দলগুলো সবসময় তারুণ্যকে প্রাধান্য দেওয়ার কথাই বলে আসছে, তো তরুণদেরকে তারা সিট দিবেই একটা বিষয়। তবে ইসলামী দলগুলোর মধ্যে আভ্যন্তরীণ ঐক্য থাকবে কিনা সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না, কারণ তাদের বোঝাপড়ায় নানা ধরনের ঘাটতি এবং দূরত্ব আছে। একদমই, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবকিছু মিলিয়ে আসলে আমরা চাই একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং পাঠককে। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের সিনিয়র রিপোর্টার সালাউদ্দিন জসিমের সঙ্গে। এবারে যাচ্ছি অন্যান্য সংবাদে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনে লড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা 17 ছাড়াও তারেক রহমান বগুড়া 6 আসন থেকে নির্বাচনে লড়বেন। সোমবার দুপুর 12টার দিকে রাজধানী সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম টোনার। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। এর আগে রোববার তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আজই শেষ হচ্ছে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার সময়। এদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দিনাজপুর 3 সদর আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় স্থায়ী কমিটির নির্বাহী সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তার এই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া নিয়ে দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রোববার বিকেল 4টার দিকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেন নেতাকর্মীরা, কিন্তু এর আগে দুপুর 1:45টার সময় সৈয়দ জাহাঙ্গীর আলম এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। দলীয় হাইকমান্ডের নির্দেশে সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে দাবি করেছেন। তবে বিকেলে তিনি মনোনয়নপত্র জমা দিতে গেলে বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে বাধা প্রদান করেন। এর আগে গেল 24 ডিসেম্বর দিনাজপুর 3 আসনের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ সহ বিএনপির নেতৃবৃন্দ। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনে নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 1 আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে এই ঘটনায় তিনি বিব্রত অবস্থায় পড়েছেন। তিনি নির্বাচন করবেন না এবং মনোনয়নপত্র জমা দেবেন না বলে জানিয়েছেন তার ভাই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। রোববার রাত 12:30টার দিকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। একই আসন থেকে মাহবুব আলমও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মাহবুব বলেন, সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে কেউ একজন আবেগে পড়ে মনোনয়নপত্র নিয়েছেন, এতে মাহফুজের সম্মতি নেই। এই ঘটনায় তিনি বিব্রত। তিনি মনোনয়নপত্র জমা দেবেন না, নির্বাচনেও অংশ নেবেন না। ইসলামী সমমনা জোট থেকে এনসিপির হয়ে তিনি নির্বাচন করবেন বলে জানান মাহবুব। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, লক্ষ্মীপুর 1 আসন থেকে মাহফুজ ও মাহবুব ছাড়া আরও 14 প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম ঋণ খেলাপির তালিকা থেকে স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। আদালতের এই সিদ্ধান্তের ফলে আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা। হাইকোর্টের আদেশে স্থগিত করে সোমবার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের চেম্বার জজ আদালত এই আদেশ দেন। এর আগে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার করা আপিল আবেদন শুনানির জন্য সোমবার পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। গেল 10 ডিসেম্বর মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আফাকো কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে খেলাপি 38,04,76,000 টাকা আদায়ের জন্য কল ব্যাক নোটিশ জারি করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়ার বড়গোল শাখা।
বড়গোলা শাখা। মান্না ও তার 2 অংশীদারের ঠিকানায় পাঠানো নোটিশে 18 ডিসেম্বরের মধ্যে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয় নোটিশে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, 2-4টি অস্ত্র ঢুকলেও সেগুলো ধরা হচ্ছে। সোমবার পিলখানায় বিজেপি সদর দপ্তরের আয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ দিবস 2025 উপলক্ষে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিচ্ছে উল্লেখ করে প্রায় 35,000 বিজেপি সদস্য নির্বাচনে মোতায়েন থাকবে বলেও জানান তিনি। জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিচ্ছে। বিজিবিও আপনারা দেখছেন জাতীয় নির্বাচনের জন্য তারা সব ধরনের প্রস্তুতি তারা নিচ্ছে। প্রায় 35 এবং প্রায় 35,000 প্রায় 35,000 সদস্য এই ইলেকশনের সময় নিয়োজিত থাকবে এবং যে 2-4টা যে অস্ত্রতে ঢুকতেছে না তা না, এবং ঢুকছে এবং এগুলি কিন্তু ধরা হচ্ছে। ডেইলি দেখবেন যে ধরা হচ্ছে, এই 1-2টা করে কিন্তু ডেইলি একদিন 5টা বিদেশি পিস্তলও কিন্তু ধরা হচ্ছে। মানে কোনো রকমের কোথাও ছাড় দেওয়া হচ্ছে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ দুপুরে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন। এ কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিএনপির কার্যালয় ও আশপাশের এলাকায়। সোমবার দুপুর 12:35 থেকে কার্যালয়ের মূল ফটক বন্ধ করে রাখা হয়। জানা গেছে, সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করছেন। কার্যালয়ের সামনে র্যাবের একটি ডগ স্কোয়াড টিম অপেক্ষমান রয়েছে। কিছুক্ষণের মধ্যে সুইপিং কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী রয়েছেন। পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 1 জানুয়ারি শুরু হচ্ছে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করবেন। সোমবার বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ডিআইটিএফ 2026 আয়োজনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বাণিজ্য সচিব বলেন, এবারের বাণিজ্য মেলায় অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় টিকেটিং অর্থাৎ অনস্পট টিকিট ক্রয় ব্যবস্থার পাশাপাশি অনলাইনে টিকিট ক্রয়পূর্বক কিউআর কোড স্ক্যান করে মেলায় প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, এবার ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে কনসেশনাল রেটে পাঠাও সার্ভিস। এবারের বাণিজ্য মেলায় 52 এর ভাষা আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং 2024-এর জুলাই আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্থির চিত্র প্রদর্শনের জন্য বাংলাদেশ স্কয়ার নির্মাণ করা হয়েছে। মেলায় সম্ভাবনাময় সেক্টর বা পণ্যভিত্তিক সেমিনার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। পৌষের দ্বিতীয় সপ্তাহে ঘর থেকে বের হয়ে আচমকা হিম বাতাসের ধাক্কা। কুয়াশায় আচ্ছন্ন গোটা রাজধানী, নেই সূর্যের দেখা। আবহাওয়ার এমন পরিবর্তনে ছন্দ হারিয়েছে নগর জীবন। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারতের উত্তরপ্রদেশ থেকে আসা হিমবাহে দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি চলে আসায় ঘন কুয়াশা থাকবে আরও 3 থেকে 4 দিন। সংস্থাটি আরও বলছে, আগামী কয়েকদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। শীতের দাপটে হাসপাতালে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা ঠান্ডাজনিত রোগের প্রকোপ। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মেক্সিকোতে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে 13 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 98 জন। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার মেক্সিকোতে 250 জন যাত্রী বহনকারী একটি ট্রেন আংশিকভাবে লাইনচ্যুত হয়ে যায়। মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, দক্ষিণ
ওয়াকসাকা রাজ্যে ভ্রমণের সময় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। নৌবাহিনী প্রাথমিকভাবে 20 জন আহত হওয়ার খবর জানিয়েছিল, কিন্তু কয়েক ঘন্টা পরে এক বিবৃতিতে ঘোষণা করা হয় যে 98 জন আহত হয়েছেন এবং দুর্ভাগ্যবশত 13 জন প্রাণ হারিয়েছেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম বলেছেন তিনি নৌবাহিনীর প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহায়তা করার নির্দেশ দিয়েছেন। দেশটির অ্যাটর্নি জেনারেল অফিস জানিয়েছে দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য তদন্ত শুরু করা হচ্ছে। ট্রেনটি মেক্সিকো উপসাগর এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে চলাচল করে এবং এটি একটি যাত্রী ও মালবাহী ট্রেন। ইকুয়েডরের সমুদ্র সৈকতের পাশে বন্দুকধারীদের হামলায় 6 জন নিহত হয়েছে। এর মধ্যে 2 বছর বয়সী এক শিশুও রয়েছে। পুলিশ জানিয়েছে স্থানীয় সময় রোববার দক্ষিণ পশ্চিম ইকুয়েডরের সমুদ্র সৈকতের পাশে হামলা চালায় একাধিক বন্দুকধারী। জনপ্রিয় তিমি পর্যবেক্ষণ কেন্দ্র পুয়ের্তো লোপেজে ওই হামলায় আরও 3 জন আহত হয়েছে। একটি ভ্যান গাড়ি এবং 2টি মোটরসাইকেলে আসা বেশ কয়েকজন বন্দুকধারী গুলি চালিয়ে পালিয়ে যায়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে চলতি সপ্তাহে ওই শহরে এ নিয়ে তৃতীয়বারের মতো হামলার ঘটনা ঘটল। এসব হামলায় এখন পর্যন্ত 9 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বন্দুকধারীদের অবস্থান এখনও জানা যায়নি। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে অভ্যন্তরীণ বিরোধের কারণে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। চোটের ঝুঁকি থাকলেও প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও টিম ডেভিডকে নিয়েই অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড সাজানো হচ্ছে। তবে কামিন্স বিশ্বকাপে খেলবেন কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে 4 সপ্তাহ পর, পিঠের আরও একটি স্ক্যান সম্পন্ন হওয়ার পর। গেল জুলাই পিঠের লাম্বার চোটে ভোগার পর থেকে মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কামিন্স। চলমান অ্যাশেজে অ্যাডিলেড টেস্টে ফিরে দারুণ বোলিং করেন তিনি। তবে ঝুঁকি নিতে না চাওয়ায় তাকে সরিয়ে নেওয়া হয়েছে সিরিজের বাকি অংশ থেকে। প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন 2রা জানুয়ারি আইসিসির নির্ধারিত সময়ের মধ্যে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করা হবে এবং সেখানে কামিন্সের নাম থাকবে। তবে টুর্নামেন্ট ঘনিয়ে আসলে খেলার বিষয়টি চূড়ান্ত করা হবে। ক্যারিবীয় অঞ্চলে হওয়া 2024 টি-20 বিশ্বকাপের পর থেকে কামিন্স আর কোনো টি-20 ম্যাচ খেলেননি। তিনি আরও বলেন প্যাটের আর 4 সপ্তাহের মধ্যে একটি স্ক্যান হবে। সেটার পরই আমরা জানতে পারবো বিশ্বকাপের জন্য সে কোথায় দাঁড়িয়ে আছে। তাকে 15 জনের স্কোয়াডে রাখা হবে, এরপর তার অবস্থা মূল্যায়ন করা হবে। ভারতের বিপক্ষে টি-20তে দারুণ বোলিং করেছেন জশ হ্যাজলউড। হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস সমস্যার কারণে পুরো অ্যাশেজ মিস করলেও বিশ্বকাপের আগে তিনি ফিট হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জামায়াতে ইসলামী সহ 8 দলের সঙ্গে নির্বাচনী সমঝোতায় সংকটে এনসিপি। পদত্যাগের হিড়িকের মধ্যেই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে নাহিদ ইসলামের দল। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। ঢাকা 17 আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা। খালেদা জিয়ার দিনাজপুর 3 সদর আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপি নেতা। নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। জানালেন নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়। মোতায়েন থাকবে প্রায় 35,000 বিজিবি। মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত হয়ে 13 জনের মৃত্যু। ইকুয়েডরের সমুদ্র সৈকতের পাশে বন্দুকধারীদের হামলায় নিহত 6। এবং টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজাচ্ছে অস্ট্রেলিয়া। ঝুঁকি থাকলেও তালিকায় নাম রয়েছে কামিন্স, হ্যাজলউডের। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 5টার দেশ জুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।